নিজের মনের ভাবনায় নিজেই খানিকটা লজ্জা পেল পায়েল। ছি, কি কথা! রাত্রির সঙ্গে কি ভাববে? ভাগ্যিস মনের কথা মানুষ শুনতে পায় না, নয়তো এক্ষুনি লজ্জায় পড়ে যেত পায়েল। পর মুহূর্তেই নিজের মনকে কঠিনভাবে শাসিয়ে চোখ বন্ধ করল মেয়েটা। চোখের পাতায় ভেসে উঠল সাইমন ভাইয়ের হাসি হাসি মুখটা। আনমনে হাসল পায়েল। নিশি রজনীতে সে হাসি দৃষ্টিগোচর হলো না কারো। মাথায় আধ হাত ঘোমটা টেনে ধোয়া ওঠা কফির মগ হাতে নিয়ে গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল রাত্রিপ্রিয়া। সিঁড়ির ধাপ পেরিয়ে ছাদের দরজার কাছাকাছি যেতেই নাকে ভেসে আসলো পরিচিত কড়া পারফিউমের সেই ঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ তার খুব পরিচিত। মুহূর্তেই ব্যাপারটা খটকা লাগলো তার। সাইমন ভাই তার সাথে চিট করেছে না তো আবার? ব্যাপারটা ক্লিয়ার হতে পা টিপে টিপে ছাদের দরজায় গিয়ে ওকে দিল রাত্রি। ছাদে হালকা রঙিন আলোয় সব কিছু স্পষ্ট। বড়সড় ছাদটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও কেউ নেই। তবুও মেয়েটার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে তার নেতা সাহেব রয়েছে। বাঁকা হাসল রাত্রিপ্রিয়া। লুকিয়ে লুকিয়ে তাকে ধরতে চাইছে লোকটা। ধরা তো আজ দিবেই না রাত্রি, তাই দ্রুত ওখান থেকে সরে গেল। উল্টো দিকে ঘুরে নিচে যাওয়ার জন্য পা চালালো। সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে যেতেই নিজের হাতে টান অনুভব করল রাত্রিপ্রিয়া। শক্ত এক পুরুষালী হাত তাকে ছুঁয়ে দিল অবলীলায়। থেমে গেল মেয়েটার বাড়ন্ত পাজোড়া। এই ছোঁয়া তার ভীষণ পরিচিত, তাই টু শব্দটিও করল না মেয়েটা। তন্মধ্যে পুরুষটি তার কাছাকাছি চলে আসলো। এক হাতে কায়দা করে কফির মগটা শক্ত করে ধরল, অন্য হাতে মেয়েটির কোমর জড়িয়ে নিজের আরও কাছে নিয়ে আসলো। অতপর ফিস ফিস করে পুরুষটি শুধালো, এবার পালাবে কোথায় তুমি সুন্দরী? সানাম চৌধুরীর হাত থেকে পালানো কি এতটাই সহজ? তুমি মেয়ে যতবার পালানোর চেষ্টা করবে আমি ঠিক ততবার তোমায় আমার কাছাকাছি নিয়ে আসবো। আমার হাত থেকে ইহত জনমে তোমার নিস্তার নেই রে। অযথা পালানোর এই বৃথা চেষ্টা করো না। তার থেকে বরং তুমি আমার সঙ্গ দাও, দুজন মিলে আজকে রাতটা এনজয় করি। রাত্রিপ্রিয়া ফুঁসে উঠল। তৎক্ষণাৎ চাপা ক্রোধ নিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আপনি একদম আমায় ছুঁবেন না, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। আমার ধারের কাছেও কখনো ঘেসবেন না আপনি। আপনি ভীষণ খারাপ লোক। তখন আমায় কি কি বলছেন সব মনে আছে আমার, সব। সালাম চৌধুরী হাতের বাঁধন আরও শক্ত করল। মাথা ঝুঁকিয়ে মুখ ডুবালো রাত্রিপ্রিয়ার ঘাড়ে। মেয়েটার আধ ঘোমটাটা সরে গেল। উদাম হয়ে আসলো পিঠ। প্রেয়সীর খোলা পিঠে একবার ঠোঁট ছুঁয়ে আদুরে কণ্ঠে সালাম চৌধুরী শুধালো, তোমাকে কখনো ছাড়বো বলে এই হাত ধরিনি মনোহরিণী। উবুল পড়ে একবার এই হাত ধরেছি যখন, মরার আগ অব্দি ছাড়ছি না। আজীবন ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোমায় বক্ষ পিঞ্জরে। বুঝলে মনোহরিণী? তোমার সঙ্গে এখনো আমার অনেক বোঝাপড়া বাকি। তোমার হাতে হাত রেখে পায়ের সাথে পা মিলিয়ে গোটা দুনিয়া দেখা বাকি। তোমার সাথে বৃদ্ধ হওয়া বাকি। এত এত অপূর্ণতা বুকে পুষে তোমায় কি করে ছাড়ি বলো তো? এই আপনি একদম আমার সঙ্গে ঢং করবেন না। আপনি আমায় ছাড়ুন, নয়তো আমি চেঁচাবো, লোক জড়ো করবো। সানাম চৌধুরী মৃদু হাসল। রাগিনী প্রিয়তমাকে নিজের দিকে জোর করে ঘুরিয়ে চোখে মুখে ঠোঁটে পরপর চুমু খেল। তারপর বাঁকা হেসে শুধালো, এই যে আমি তোমাকে চুমু দিলাম, এবার তুমি চেঁচিয়ে লোক জড়ো করে বলে দাও মন্ত্রী সানাম চৌধুরী আমাকে নিশি রাতে একা পেয়ে চুমু খেয়েছে। একেবারে হট চুমু। তাই বউ, তুমি চাইলে আমি তোমায় মাইক ভাড়া করে দেব। এতে তোমার বলতে সুবিধা হবে, দেশবাসী সবাই ভালো করে শুনতে পাবে। রাত্রিপ্রিয়ার কান গরম হয়ে গেল লজ্জায়। মেয়েটা নিজের কথায় নিজেই ফেঁসে গেল। ঠিকই তো, লোক চেঁচিয়ে কি বলতো সে? সানাম চৌধুরী তাকে চুমু খেয়েছে, জড়িয়ে ধরেছে, এগুলো ছিছি! কি লজ্জা, কি লজ্জাজনক কথা! তীব্র লজ্জায় নুয়ে বলল মেয়েটা। মেয়েটাকে আরও একটু লজ্জা দিতে নেতা সাহেব ভাবুক ভঙ্গিতে পুনরায় বলল, আচ্ছা যান, এক কাজ করো, তুমি ক্যানভাস করে পাড়া পাড়ায় রটিয়ে দাও, গোটা দুনিয়াকে জানিয়ে দাও এই সানাম চৌধুরী একজন চরিত্রহীন পুরুষ। মেয়েরা এর থেকে সবাই সাবধান। এটা আমারই বিশেষ সুবিধা হবে। পরনারীর কুদৃষ্টি থেকে নিজের জান মান ইজ্জত হেফাজতে রইল। রাত্রিপ্রিয়া নিজের কানে হাত চেপে বলল, আপনি একটু চুপ করুন প্লিজ, চুপ করুন। আচ্ছা চুপ করবো। একবার শক্ত করে খানিকক্ষণ জড়িয়ে ধরো আমায়। সারাদিন খুব জ্বালিয়েছ, এবার আমায় শান্ত করো প্লিজ। একবার বুকে কান পেতে শোনো বউ, আমার এই তৃষ্ণার্ত বুক তোমার গভীর আলিঙ্গন চায়। বয়কট, বয়কট, বয়কট করলাম আমি আপনার আলিঙ্গনকে। আপনি খুব বিশ্রীভাবে আমায় উপস্থাপন করেছেন। জানেন আমি ভীষণ কষ্ট পেয়েছি, আপনি তো জানেন আমি অমন মেয়ে নই। তখন বেখেয়ালিতে ব্যাপারটা হয়ে গিয়েছে। আপনি ভালোভাবে বললেই পারতেন। সরি বউ। কিসের সরি? সরি বললেই কি সবকিছু ঠিকঠাক হয়ে যায়?
আপনি যে বিনা কারণে আমায় এভাবে এতগুলো বাজে কথা শোনালেন, এই কথা আমি ইহ জন্মেও ভুলবো না। এই দাগটা আমার মনের কোথাও না কোথাও রয়েই যাবে। আরে আপনার হক নষ্ট হবে বলে আমি পরপুরুষের দিকে ভালো করে তাকাই না পর্যন্ত, সেখানে শরীর দেখানো তো বিলাসিতা মাত্র। এটা আপনার বোঝা উচিত ছিল। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল রাত্রিপ্রিয়া। অভিমানে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। সানাম চৌধুরী তৎক্ষণাৎ তাকে পাজা কোলে উঠালো। আকস্মিক ঘটনায় হক জুগিয়ে গেল মেয়েটা। নিজের শরীরের ভারসাম্য রাখতে তৎক্ষণাৎ এক হাতে সানামের গলা জড়িয়ে ধরল। ডান হাতের কফির মগটি এক ফাঁকে সিঁড়ির উপর নামিয়ে রেখেছিল সানাম, নয়তো এখনই গায়ে পড়তো তার। সানাম চৌধুরী ওভাবেই ধীর পায়ে ছাদের দিকে এগোলো। অভিমানী প্রেয়সীর মুখপানে তাকিয়ে কোমল কণ্ঠে শুধালো, সব কথা মনে রাখতে নেই বউ, একটু বেশি ভালোবাসি তো তোমায়, তাই তোমার দিকে কেউ বাজেভাবে ইঙ্গিতে তাকালে জাস্ট বুকে লাগে। তুমি কেন নিজের প্রতি এতটা উদাসীন হলে বউ? ওরা তোমায় খুব বাজেভাবে দেখছিল, লালসার দৃষ্টি ছড়িয়েছে তোমার সারা গায়ে। পুরুষ হয়ে ওদের মন পড়ে নিতে আমার খুব একটা সময় লাগেনি, তখন মাথাটাই গরম হয়ে গেছিল, তাই খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেলেছি। সকালের ওই ব্যাপারটার জন্য আমি ভীষণ লজ্জিত। সরি জান, আমার একদম এমনটা করা উচিত হয়নি। এই যে কানে ধরেছি, আর এমনটা হবে না। রাত্রিপ্রিয়ার কান্না থামল। তার এতক্ষণের মান অভিমান মিলে গেল। এবার সে বুঝে গিয়েছে হঠাৎ নেতা সাহেবের এত রাগের কারণ। নিজের কাজের জন্য নিজেও লজ্জিত মেয়েটা, তবুও ওনার কথায় এত তাড়াতাড়ি গলে যাওয়া যাবে না। অভিমান রাগ চালিয়ে যেতেই হবে। রাত্রিপ্রিয়া মুখ গোমরা করে অন্যদিকেই তাকিয়ে রইল। সানাম চৌধুরী আলতো হাসল, গুটি গুটি পায়ে হেঁটে ছাদের মাঝ বরাবর দাঁড়ালো। রাত্রিকে কোল থেকে নামিয়ে নিজের পাশে দাঁড় করালো। এরপর বউয়ের গাল ছুঁয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, বউ, হুম রেগে আছো এখনো? হুম একটু শোনো, শান্ত হও, আমার কথাটি শোনো। কি? ভালোবাসি, জানা কথা। প্রেমে পড়েছি। কার? সানাম চৌধুরী আলগোছে প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে বলল, তোমার? সে আর নতুন কি? উহুম, এই প্রেম একদম নতুন। ও মা, একটা মানুষের প্রেমে নতুন করে কতবার পড়া যায়? তা জানি না, তবে আমার রোজ রোজ নতুন করে তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। রোজ রোজ তোমাকে জড়িয়ে ভালোবাসতে ইচ্ছে হয়। বেলি ফুলের তীব্র গন্ধ তোমার চুলে খুঁজতে ইচ্ছে হয়। কাঠগোলাপের অলস মায়া তোমার ওই চোখে দেখতে ইচ্ছে হয়। আরো কত কি ইচ্ছে হয়। ভালোবাসি, ভালোবাসি রোজ রোজ নতুন ভাবে বলার ইচ্ছে হয়। মিথ্যে। হুম, সত্যিই বলছি। এটা কোনো রূপকথা নয়, মন ভুলানো গল্প নয়। আবারও বলছি, আমার এই অবুঝ হৃদয় শুধু তোমাতে অদৃশ্য হয়, তোমাতে আসক্ত হয়, তোমাতে বিলুপ্ত হয়, তোমাতে নিঃস্ব হয়। তাই আমার রোজ রোজ তোমাকে চাই। এই জীবনের শেষে, অন্য জীবনের শুরুতেও যেন তোমাকে পাই। শতবার, শত কোটি বছরের জন্য আমার তোমাকে চাই। রাত্রিপ্রিয়া তার সকল মান অভিমান দূরে সরিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরল তার নেতা সাহেবকে। এই মানুষটার সাথে কি রাগ করে থাকা যায়? একদমই যায় না। সানাম চৌধুরীও তার সঙ্গ দিল। মৃদুস্বরে পুনরায় জানতে চাইল, রাগ কমেছে বউ? হুম কমেনি। তাহলে আর কি কি করলে রাগ কমবে আমার বউটা শুনি। রাত্রিপ্রিয়া চটজলদি তাকে ছেড়ে দিল, হাত ধরে বলল, চলুন আমার সঙ্গে। সানাম চৌধুরী বিনা বাক্যে প্রিয়সীর পায়ের সাথে পা মেলালো। রাত্রিপ্রিয়া তাকে নিয়ে গেল ছাদের অন্য প্রান্তে। এখানে সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। রাত্রিপ্রিয়া হাসি মুখে দ্রুত সুইমিং পুলের উপর উঠে পানিতে পা ডুবিয়ে আয়েশ করে বসলো। তারপর নেতা সাহেবকে গম্ভীর কণ্ঠে বলল, আমার পাশে এসে বসুন। এভাবে বসে সারা রাত জড়িয়ে ধরে থাকুন আমায়, তাহলেই রাগ কমবে আমার। সানাম চৌধুরী ফিক করে হেসে ফেলল, হাসল রাত্রিপ্রিয়াও। অতপর নেতা সাহেব সুরসুর করে বউয়ের পাশে বসে নিজেও পা ডুবালো পানিতে। রাত্রিপ্রিয়া মাথা রাখলো স্বামীর বিশ্বস্ত কাঁধে। তাকে আলগোছে জড়িয়ে ধরল সানাম চৌধুরী। এভাবে কেটে গেল অনেকটা সময়। হঠাৎ করে রাত্রিপ্রিয়া বলল, ঘুম পাচ্ছে আমার। ঘুমাও, আমি তোমায় পাহারা দিচ্ছি। আপনার কষ্ট হচ্ছে না? চলুন রুমে যাই। পাশে সুখ থাকলে কষ্টটা কিভাবে ছুঁয়ে দিবে আমায়? তুমি আমার ব্যক্তিগত সুখ, তুমি পাশাপাশি থাকলে কষ্টটা আমায় ছুঁতে পারে না জান। এইভাবে আমার বরং ভালোই লাগছে। তুমি ঘুমাও, আমি জেগে আছি। রাত্রিপ্রিয়া আর কথা বাড়ালো না। তার সত্যি ভীষণ ঘুম পাচ্ছে, যা দেখে সানাম চৌধুরী ওখান থেকে উঠে দাঁড়ালো। রাত্রিকে নিয়ে এবার দোলনায় বসলো, যাতে মেয়েটার ঘুমোতে সুবিধা হয়। দোলনাটা বেশ বড়সড়। সানাম চৌধুরী বসলো এক পাশে, অন্য পাশে তার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল রাত্রিপ্রিয়া। আদুরি হাতে তার মাথায় হাত বুলিয়ে দিল সানাম চৌধুরী।
মধ্যরাত, প্রাণীকুল সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। সুখের নিদ্রাকে সম্পূর্ণ উপেক্ষা করে খোলা আকাশের নিচে একে অপরকে জড়িয়ে দোলনায় মৃদু মৃদু দোল খাচ্ছে একজোড়া কাপল। চাঁদের এক ফালি আলো এসে আশ্রে পড়ছে তাদের গায়ে। সারা অঙ্গে জ্যোৎস্না মেখে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় ঘুমন্ত প্রেয়সীর মুখ বানিয়ে তাকিয়ে আছে সানাম চৌধুরী। কি সুন্দর, চোখ জুড়ে যাওয়ার মতো মনোমুগ্ধকর দৃশ্য। দূর থেকে সেদিকে তাকাতেই চোখ জুড়ে গেল পায়েলের। নিজের অজান্তে অস্পষ্ট স্বরে মেয়েটা বলে উঠল, মাশাআল্লাহ, তাদের দুজনকে দারুণ মানিয়েছে। রাত্রির খোঁজেই মেয়েটা এসেছিল এখানে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। রাত্রিপ্রিয়াকে এখনও রোমে না পেয়ে খানিকটা ভয় পেয়েছিল পায়েল, যদিও ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। এ বাড়িতেও চারপাশে পুলিশ ও সিকিউরিটি গার্ড পাহারারত অবস্থায় রয়েছে। তাছাড়া ঢালস্বরূপ সানাম চৌধুরী থাকতে তার প্রেয়সীকে নিয়ে অহেতুক ভয় পাওয়া অশোভনীয় বটে। তবু মেয়েটা কোথায়? এখন রোমেই তো থাকার কথা তার। বিপদ আপদ তো আর বলে হয়ে আসে না। মেয়েটার কোনো অসুবিধা হলো না তো? সেই সাজরাতে সাইমন ভাইয়ের জন্য কফি করতে গেল। রাত্রি এখনও ফিরল না কেন? এবার নিশ্চিন্ত হতে তাকে খোঁজ করল পায়েল। চুপি চুপি উঠিয়ে কয়েকটি রুম ঘেটেও যখন মিলল না কাঙ্ক্ষিত মেয়েটার দর্শন, ঠিক তখনই ছাদে চলে আসলো পায়েল। ছাদের দরজাটা খোলাই রয়েছে। চিলেকোঠার দরজার কাছাকাছি আসতেই দোলনায় চোখ যায় তার। ভাই ভাবিকে একসাথে দেখে স্বস্তি পেল মেয়েটা। এই মানুষ দুটোকে যত দেখে ততটাই মুগ্ধ হয় পায়েল। চমৎকার তাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক। একে অপরের প্রতি সীমাহীন ভালোবাসা, সম্মান, মায়া, যত্নের খামতি নেই। এদের স্নিগ্ধ ভালোবাসা দেখতেও ভালো লাগে। পায়েল মিনিটখানিক সময় নীরবে দাঁড়িয়ে রইল। কথা বলে এদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতেও মায়া হলো তার। পর মুহূর্তেই কোনো সারা শব্দ না করে চুপি চুপি সেখান থেকে চলে যেতে উদ্যত হলো পায়েল। এরই মধ্যে সানাম চৌধুরী মৃদু আওয়াজে শুধালো, কে কে ওখানে? পায়েল দাঁড়িয়ে গেল। এত সাবধানতা অবলম্বন করেও সানাম চৌধুরীর শ্রবণ শক্তিতে উপেক্ষা করা গেল না। সে ঠিকই ধরে ফেলল কেউ এখানে রয়েছে, তাদেরকে দেখছে। চটজলদি উঠে দাঁড়ানোর ও উপায়ন্তর নেই। ঘুমন্ত বইয়ের ঘুমটা ছুটে যাবে। মেয়েটার যেন ঘুমের অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে দরজার দিকে একবার তাকালো সে। এরপর খুব হালকা স্বরে সানাম চৌধুরী পুনরায় বলল, আমি জানি তুমি ওখানেই দাঁড়িয়ে আছো। কে তুমি? কথা বলছো না কেন? ভাই, আমি আমি পায়েল। তুই এখানে এত রাতে একা একা ছাদে এসেছিস কেন? রাত্রির খোঁজে এসেছিলাম ভাই। রাত্রিপ্রিয়া তো আমাদের কাছেই ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। এত রাতে বিছানায় ওকে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম। তোমাদের একসাথে এখানে পেলাম, তাই আর কি ডাকিনি। আচ্ছা, ভয় পাসনি বোন। তুই রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পর। আমরা এখানেই আছি। রাত্রি আমার সাথেই থাকুক। আচ্ছা। পায়েল ছোট্ট করে জবাব দিল। অতপর চলে গেল নিজেদের রুমে। সানাম চৌধুরী প্রিয়সীর স্নিগ্ধ মুখপানে তাকিয়ে অল্প স্বল্প হাসল। এই মুখটায় কত শত মায়া। তার সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই নারীটির প্রতি তার কখনো বিরক্ত আসে না, ইহ জন্মে আসবেও না। সানাম চৌধুরী তৎক্ষণাৎ ঘুমন্ত বউয়ের গালে হালকা করে আঙুল দিয়ে ছুঁয়ে দিল। মেয়েটার চোখে মুখের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পাশে কায়দা করে গুজে দিল। অতপর পুনরায় গাঢ় দৃষ্টিতে তাকালো প্রিয়সীর মুখপানে। মিনিটখানিক সময় পর সেভাবেই বলে উঠল, কেউ মুগ্ধ হয় আকাশের নীল রঙে, কেউ মুগ্ধ হয় পাহাড় দেখে, কেউ মুগ্ধ হয় সমুদ্রের গর্জনে। এসবের সব কিছুকে উপেক্ষা করে আবার মুগ্ধতা মিলল তোমার কাজল চোখের মায়াতে। নড়ে চড়ে উঠল রাত্রিপ্রিয়া। তার ঘুম হালকা হয়ে আসে। এর মধ্যে পাশের ফ্ল্যাটের কুকুরটা তীব্র আওয়াজে ঘেউ ঘেউ করে উঠল। সেই যে ডাকা শুরু করলো, থামাথামির নাম নেই। মেজাজ বিগড়ে গেল সানাম চৌধুরী। শালার কুত্তা ডাকার আর সময় পেল না। সানাম চৌধুরীর ইচ্ছে করছে ছাদ থেকে এক লাফ দিয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে কুকুরটাকে ঠিকঠাক মতো কতক্ষণ বকাঝকা করে আসতে। অশিক্ষিত কুকুর, ম্যানার্স শিখে নেই কেন? রাতভর ঘেউ ঘেউ করে ডাকাডাকি করে মানুষের ঘুম নষ্ট করছে। সানাম চৌধুরীর ভাবনা চিন্তার মাঝেই ঘুম ঘুম চোখে উঠে বসলো রাত্রিপ্রিয়া। তার দিকে তাকিয়ে আলতো হাসলো সানাম চৌধুরী। জানতে চাইল, ঘুম হলো বউ? হ্যাঁ, আপনি এতক্ষণ জেগেছিলেন নেতা সাহেব? হুম। যা শুনে রাত্রিপ্রিয়ার মন খারাপ হলো। নিজেকে বড় স্বার্থপর মনে হলো। নিজে আরামসে ঘুমিয়েছে আর লোকটা জেগে বসে কাটিয়েছে এতটা সময়। তৎক্ষণাৎ রাত্রি মুখ গোমরা করে বলল, আপনি এতক্ষণ বসেছিলেন, আমায় ডাকলেন না কেন? তুমি ঘুমিয়েছিলে। তাতে কি হয়েছে? আপনি ডাকলেই পারতেন, রুমে যেতাম আমরা। শুধু শুধু আপনাকে এতক্ষণ কষ্ট করতে হলো, এভাবে বসে থাকতে হলো। কষ্ট হয়নি তো, বরং সুখেই ছিলাম।
আচ্ছা চলুন এবার রুমে যাই আমরা। বলতে বলতে দোলনা থেকে তড়িঘড়ি গতিতে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরীও আর কথা বাড়ালো না। দুজন একসাথে নিচে নামলো। শ্বাস ভরে আজ ঘুম ছুটে যায় নয়নের। অজানা কারণেই বড় মন খারাপ হলো তার। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা শূন্য। সব থেকেও কোথাও যেন কেউ নেই। কি অদ্ভুত অসুখ, নিদারুণ এক সূক্ষ্ম যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে বিছানা ছাড়ল নয়ন। বাসার সবাই এখনো ঘুমোচ্ছে, তাই সাবধানতা অবলম্বন করে তৎক্ষণাৎ ছাদে চলে এলো ছেলেটা। বেচারা ছাদে এসে বারংবার পায়চারি করছে, ঘন ঘন তাকাচ্ছে পাশের ছাদে, যেন সে কারো আসার অপেক্ষা করছে। মনটাও বড় হাঁসফাঁস করছে। কয়েকদিন ধরে পাশের ছাদ থেকে কাঙ্ক্ষিত মেয়েটাকে দেখছে না সে। এই মুহূর্তে তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তার এই অদ্ভুত অসুখের কারণ কি তবে ওই মেয়েটা? তার মন বলছে এক পলক মেয়েটাকে দেখলেই শান্ত হয়ে যাবে নয়নের যন্ত্রণা। কবে ফিরবে মেয়েটা? পর মুহূর্তে নয়ন পাশের ছাদের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে শোধালো, তুমি বড্ড স্বার্থপর মেয়ে। এক যুবকের মন কেড়ে নিয়ে তুমি অন্য কারো সুখে আভাস। তবুও তোমাকে বোধহয় আমি ভালোবাসি। কবে ফিরবে তুমি কচি? তোমাকে ভীষণ মিস করছি আমি। এরপরও নয়নের কিছু ভালো লাগছে না। কি করা যায়, কি করবে সে? সানাম চৌধুরীর পরিবার তাকেও বিয়েতে ইনভাইট করেছে। জরুরি কিছু কাজের জন্য যেতে পারেনি সে। গেলেই বোধহয় ভালো হতো। পরশের আশেপাশে থাকা যেত কদিন, কাজ তো পরেও করা যেত। এটা ভেবে আবারও মন খারাপ হলো ছেলেটার। পর মুহূর্তেই কিছু একটা ভাবলো সে। চটজলদি ট্রাউজারের পকেট থেকে মোবাইল ফোন বের করলো নয়ন। তৎক্ষণাৎ কল লাগালো সানাম চৌধুরীর নাম্বারে। সারা রাত বসে বইয়ের মান অভিমান ভাঙিয়ে শেষ রাতে এসে একটু ঘুমিয়েছে সানাম চৌধুরী। এরই মধ্যে বালিশের পাশের থাকা মুঠোফোনটা কর্কশ শব্দে বেজেই চলেছে। কাঁচা ঘুমটা ছুটে গেল সানাম চৌধুরীর। বিরক্তির অন্ত নেই তার। এত ভোরে কে কল করলো? ইমার্জেন্সি বোধ হয়, তাই দ্রুতই হাতে নিল ফোনটা। ফোনের স্ক্রিনে জলজল করছে হিটলার নামটা। বন্ধু নয়নের নাম্বারটাই এভাবে সেভ করে রেখেছে সে। ভোর 5টা। এত ভোরে নয়নের কল। খানিকটা চিন্তিতই হলো সানাম চৌধুরী। এত কিছু না ভেবে দ্রুত ফোন রিসিভ করলো ছেলেটা। উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, হ্যাঁ দোস্ত বল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? কোনো সমস্যা? আরে রিল্যাক্স দোস্ত, আমি একদম ঠিক আছি। ঘুম আসছে না, তাই ভাবলাম একবার তোর খোঁজ খবর নেই। কি করছিস? খুব শান্ত স্বরে বলল নয়ন। যা শুনে অশান্ত হয়ে উঠল সানাম চৌধুরী। মানে ভাই, সিরিয়াসলি? সাত সকালে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করছে কি করছিস? তৎক্ষণাৎ সানাম চৌধুরী মেজাজ বিগড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, এই তো সদর ঘাটে বসে জুতা বিক্রি করছি। একদম 100, একদম 100, যেটা ধরবেন 100, ছোট বড় 100। আরে বাহ, দেশে এ কি দুর্ভিক্ষ লাগলো ভাই! মন্ত্রী সানাম চৌধুরী পার্লামেন্ট রেখে এখন জুতা বিক্রি করছে। এই দিন দেখার জন্যই কি বেঁচে আছি আমরা। দুঃখী দুঃখী মুখ করে বলল নয়ন। যা শুনে সানাম চৌধুরী বন্ধুকে কিছু রহস্যময়ী গালি দিল। এরপর মুখের উপর ফোন কেটে দিয়ে ফোনটাই বন্ধ করে ফেলল। শেষ রাতে এসে সাইমনের পাশেই শুয়েছিল সানাম চৌধুরী। এদের দুই বন্ধুর যন্ত্রণায় সাইমনের ঘুমটাও নষ্ট হলো। সে ক্ষিপ্ত কণ্ঠে শোধালো, কিসের সমস্যা তোর সানাম? সমস্যা আমার না, নয়নের। বলতে বলতে অন্য পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো সানাম চৌধুরী। এর মধ্যে তাকেও কল করলো নয়ন। কিছু রহস্যময়ী কথা শোনানোর জন্যই সাইমন কলটার সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে নয়ন দুষ্ট হেসে বলল, কিরে সাইমন, না কি করছিস? ঘুমাচ্ছিস না কি? সাইমন অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে বলল, না ভাই, ঘুমাচ্ছি না তো। আমি তো বসে বসে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছি। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ মুহূর্তে দুর্বল, আর নয় চিন্তা, আর নয় ভয়। আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম কলিকাতা হার্বাল। ইহা এক ডোজে যথেষ্ট। আপনার লাগবে নাকি ভাই? একদম ফ্রিতে দিব। বয়স তো আর কম হয়নি। বিয়ে শুধু এবার সেরে ফেলুন, ওইসব নিয়ে ভয় পাবেন না। আপনার জন্য রয়েছে কলিকাতা হার্বাল। যা শুনে নয়ন খুব খুব করে কেসে উঠল। বিনা বাক্যে তৎক্ষণাৎ কল কেটে দিয়ে বুকে হাত দিল। অতপর ধক করে বসে পড়ল মেঝেতে। এই ছেলেটাকে কেন যে কল দিতে গেল সে? এখন নিজের ইজ্জত বাঁচানোই মুশকিল হয়ে পড়ল। গত হলো 2 দিন। বিয়ে বৌবাত অনুষ্ঠান সম্পূর্ণ করে চৌধুরী পরিবার ফিরল নিজ কুটিরে। তাদের সঙ্গে আনোয়ার সাহেবও ঢাকায় এসেছেন। মেয়ের বাড়িতে এক রাত থেকেছেন, আরও 2 দিন থাকবে বলে নিয়ত করেছিলেন। সকালে সবার সঙ্গে একসাথে নাস্তা করে উনি বসার ঘরের কেবল বসছেন। আজকের পত্রিকার পাতা উলটপালট করছিলেন। এমন সময় অফিস থেকে সেক্রেটারির ফোন কল। সেক্রেটারি জানালো, স্যার, জরুরি মিটিং, আপনাকে এক্ষুনি অফিসে আসতে হবে।
মিটিংয়ে থাকা অবশ্য। আছি। বলে কল কাটল উনি। কল পেয়ে যাওয়ার জন্য তৈরি লোকটা কাজ পাগল লোক কিনা, নিজের দায়িত্বকে কখনোই অবহেলা করে না। কেবলই সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়া একই সঙ্গে দোতলা থেকে নেমেছে। সানাম চৌধুরী ফর্মাল ড্রেস আপে এক্ষুনি নিজের অফিসে যাবে। অনেক কাজ জমা হয়েছে হাতে, তাকে এগিয়ে দিতে এসেছে রাত্রিপ্রিয়া। এরই মধ্যে বসার ঘরে বাবাকে অফিসিয়াল ড্রেস আপে দেখাতে গেল। রাত্রিপ্রিয়া বাবার নিকটে গেল, পেছনে পেছনে সানাম চৌধুরী। রাত্রি বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, কোথাও যাবে তুমি? অফিসে যেতে হবে আম্মা, জরুরি মিটিং। যা শুনে রাত্রিপ্রিয়ার মন খারাপ হলো। সে মুখ ফুলিয়ে বলল, আজই চলে যাবে বাবা? আজ না গেলে হয় না? আর একটা দিন থাকো। খুব আর্জেন্ট, আবার আসবো আম্মা। যাবেই তাহলে? আচ্ছা বাবা, তুমি আর একটু বসো আমার সামনে, তুমি একটু মন ভরে দেখি। আবার কবে না কবে দেখা হয় আমাদের। আনোয়ার সাহেব আলতো হাসলেন। মেয়ের এহেন মায়াবী আবদার কি ফেলা যায় না। বাবারা মেয়েদের আবদার অগ্রাহ্য করতে পারে না। যদিও আনোয়ার সাহেবের হাতে একদমই সময় নেই, তবুও উনি বিনা বাক্যে বসলেন সোফায়। মৃদু কণ্ঠে বললেন, পাগলি মিয়া আমার, আয় কাছে আয়, বস আমার পাশে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ বাবার গা ঘেঁষে বসল। নিঃশ্বাস বন্ধ করে বাবার গায়ের অদৃশ্য এক বাবা বাবা মিষ্টি গন্ধ নাকে নিল। বাবা স্নেহময়ী হাত রাখল মেয়ের মাথায়। বাবা মেয়ের ভালোবাসা মায়াবী এক বন্ধন প্রতিফলিত হলো সারা রুম জুড়ে। কি সুন্দর দৃশ্য! খানিকটা দূরে দাঁড়িয়ে সেসব চুপচাপ লক্ষ্য করছে সানাম চৌধুরী। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব বলল, আব্বা তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো বসো আমার কাছে। সানাম চৌধুরী একবার আলগোছে হাত ঘড়িতে সময় লক্ষ্য করে বসলো। হাতে একটু সময় আছে তার, সেটুকু সময় আজ না হয় শ্বশুরকে দেয়া যাক। বাবা মেয়ের কথার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছে সানাম চৌধুরী। এরই মধ্যে বাড়ির বড়রা একে একে উপস্থিত হলো এখানে। তারা একসাথে বসে প্রয়োজনীয় কথা বলছে। তাদের মাঝখানে রাত্রিপ্রিয়া বাবাকে জিজ্ঞেস করলো, বাবা চা খাবে? চা করে দিই তোমায়, চা খেয়ে যাও এক কাপ। আচ্ছা দাও। পাশ থেকে সালাম চৌধুরী বলল, আমার জন্য এক কাপ করিস মা। যা শুনে রায়হান চৌধুরী ফোরন কেড়ে বলল, আমি তাহলে বাদ যাব কেন? আমি কি গাঙের জলে ভাইসাইছি? আমার জন্য এক নিয়ে আসিস মা। ওনার কথায় উপস্থিত হাসল সবাই। রাত্রিপ্রিয়া হেসে বলল, আচ্ছা বাবা, আমি সবার জন্য চা নিয়ে আসছি, তোমরা বসো, আমি আসছি। এরা টুকটাক কথা বলছে। সবার সমস্ত ব্যস্ততা ভুলে একসাথে আড্ডায় মেতেছে সকলে। এদের আড্ডার মাঝখানে চা নিয়ে ফিরে এলো রাত্রিপ্রিয়া। নিজেই একে একে সবার হাতে তুলে দিল চা। পরম তৃপ্তি সহকারে মেয়ের হাতে চা খেয়ে বাবা বলল, আজকে চাটা দারুণ হয়েছে, আহ স্বাদ মুখে লেগে থাকার মতো। পাশ থেকে তৎক্ষণাৎ সানাম চৌধুরী গর্ব করে বলল, শ্বশুর মশাই, দেখতে হবে না এটা কার বউ? সানাম চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনীর হাতে করা চা, টেস্ট তো হবেই। এর কথায় পুনরায় হাসল সবাই। পর মুহূর্তেই আনোয়ার সাহেব সালাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ভাইজান এখন উঠি তাহলে। আচ্ছা, সাবধানে ছিও। হ্যাঁ তা তো যাবে ওই, তার আগে আপনারা কথা দিন আমার বাসায় বেড়াতে যাবেন কবে? আমার ঘরে এখন আপনার বোন জীবিত নেই, তাই বলে কি আর ওদিকে যাওয়া যাবে না? আপনারা এখন আমার নতুন আত্মীয়, সেই হিসেবে হলেও তো আসা যাওয়ার করবেন। আরে ভাইজান, তেমনটা নয়, আসলে সেভাবে কারোরই সময় হয় না। তবুও এবার একবার সময় করেই যাব আমরা, আর রাত্রি পরশের পরীক্ষাটা শেষ হলেই যাব। বলল তানিয়া চৌধুরী। আনোয়ার সাহেব এদের কথায় সম্মতি দিয়ে বলল, তাহলে এ কথাই রইল। পর মুহূর্তে উনি সানাম চৌধুরীকে বলল, এই যে আব্বাজান, আমার মেয়েটাকে নিয়ে মাঝে মধ্যে আমার বাড়ি থেকে ঘুরে এসো। তোমাদের অনেকজন থাকলেও তোমরা ছাড়া আমার কেউ নেই। আমি বুড়ো মানুষ, সারাক্ষণ তোমাদের অপেক্ষায় থাকি। এই বুঝি তোমরা আসলে। আমার শূন্য ঘরে শূন্যতা কাটিয়ে হাসিতে ভরে উঠল, কিন্তু সেসব কিছুরই হচ্ছে না। ভয় নেই আব্বা, তোমার শাশুড়ি নেই, তাই বলে শ্বশুর বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না। আমি যতদিন আছি ততদিন তোমাদের ভালো রাখবো। বলতে বলতে বাবার চোখ জলে চিকচিক করে উঠল। সানাম চৌধুরী বড়ই লজ্জা পেল। সত্যি বিয়ের পর নানাবিধ ব্যস্ততায় সেভাবে যাওয়া হয়নি শ্বশুর বাড়িতে। তৎক্ষণাৎ উনি বিনয়ী ভঙ্গিতে শ্বশুরকে বলল, আরে বাবা, ব্যাপারটা এমন নয়, নানাবিধ ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি। প্লিজ বাবা, আপনি কিছু মনে করবেন না। এরপর সময় পেলেই যাব, দেখে আসবো আপনাকে। আপনারও যখনই মনে পড়বে আমাদের, যখন তখন চলে আসবেন। আনোয়ার সাহেব আর জবাব দিলেন না, কথাও বাড়ালেন না এই বিষয়ে। উনি উঠে দাঁড়ালো।
তার সাথে সাথে গেটের কাছে আসলো সকলে। আনোয়ার সাহেব আরেকবার একে একে সবার থেকে বিদায় নিয়ে ভেজা চোখে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। নিজের চোখের জল আড়াল করতে এরপর আর পেছনে তাকায়নি বাবা। তাকালেই দেখা যেত ছলো ছলো একজোড়া চোখ তার যাওয়ার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। দুপুর 12টা। হসপিটালের করিডোরে বিষণ্ণ মনে একা একা দাঁড়িয়ে আছে পরশ। নিজেকে বড় অসহায় লাগছে, এলোমেলো লাগছে, মাথাটা ফাঁকা ফাঁকা। দুর্বল হাতটায় তার চেকআপের রিপোর্ট। এতদিন যে ভয়টাই পেয়েছিল সেটাই হলো। তার প্রেগন্যান্সির রেজাল্ট পজিটিভ এসেছে। 3 মাসের একটি ব্রণ বেড়ে উঠেছে তার গর্ভে। এটা তার ভালোবাসার উষ্ণ। কিন্তু বিপরীত মানুষটা যে বদলে গেল। সমাজের কাছে সে অসহায়। অবিবাহিত এক কন্যা, অবিবাহিতা মেয়ের বাচ্চা বড়ই লজ্জাজনক ব্যাপার। কি করবে এখন পরশ? কি করে বাঁচাবে এই বাচ্চাটাকে? আদৌ কি বাঁচবে এই প্রাণটা, নাকি তার জায়গা হবে কোনো এক ডাস্টবিনে? না, আর ভাবা গেল না। মাথা চিনচিন করছে, বড্ড যন্ত্রণা হচ্ছে মাথায়। পর মুহূর্তেই মাথায় হাত চেপে ধপাস করে মেঝেতে বসে পড়ল পরশ। তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র নোনা জল। মনের সাথে নীরব নিস্তব্ধতার এক যুদ্ধে পরাজয় হয়ে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল মেয়েটা। পরাজয় এক সৈনিকের ন্যায় বলল, রব, ভালোবাসা তো তিক্ত কেন, এত বিষাক্ত কেন? শুরুটা যেমন মধুর হয়, শেষটা কেন সেভাবে থাকে না? এভাবে সেভাবে কেন ভালোবাসা হেরে যায় প্রেমিকদের কাছে? ভালোবাসার কাছে পরাজিত হওয়া একটা মেয়ের আত্মচিৎকারে কেঁপে উঠল যেন পুরো হসপিটাল। হসপিটালের করিডোরে আসা যাওয়া রত মানুষজন আর চোখে তাকিয়ে দেখছে বিধ্বস্ত এক কিশোরীকে। কেউ দাঁড়িয়ে আগ্রহ নিয়ে দেখছে, কেউ বা দেখেও চলে গেল নিজেদের কাজে। এটা হসপিটাল, এখানে দাঁড়িয়ে রোজ রোজ মানুষ কাঁদে, হাসে। জ্ঞানীরা এই কান্না সেভাবে কেউ গুরুত্ব দিল না। দিক বিদিক শূন্য হাঁটু মুড়ে কাঁদছে পরশ। সেই হৃদয় নিংড়ানো কান্নার আওয়াজ পেয়ে কিছুক্ষণ পর ছুটে এলো 2 জন নার্স। মন্ত্রী সানাম চৌধুরীর পরিবারের সদস্য হিসেবে কম বেশি বিভিন্ন জেলের মানুষ তাদেরকে চিনে থাকে। ইয়াং 2 জন নার্স পরশকে দেখে একে অপরের মুখ চাওয়াচাবি করল। একজন আরেকজনকে জিজ্ঞেস করল, এই দেখো তো, মেয়েটা মন্ত্রী সানাম চৌধুরী বোন না? হ্যাঁ তাই তো, চলো দেখি। ওরা 2 জন দ্রুত পায়ে এগিয়ে আসলো কাছাকাছি। রামিসা নামক মেয়েটা আগ্রহ নিয়ে পরশকে জিজ্ঞেস করল, ম্যাম কি হয়েছে আপনার? আপনার কোনো সমস্যা? আমরা কি এইভাবে আপনার হেল্প করতে পারি? বলুন ম্যাম। হকচকিয়ে যায় পরশ। এতক্ষণে যেন তার খেয়ালই ছিল না এটা হসপিটাল। এখানে অনেক লোক, তারা তাকে দেখছে। পরিচিত কেউ দেখতে পেলে বিরাট সমস্যা হবে। যদিও তাদের শহর ছেড়ে দূরে একটা হসপিটালে আছে পরশ। সকালে ক্লাসের নাম করে এখানে এসেছে মেয়েটা। আরও কয়েকবার আসতে চেয়েও আসতে পারেনি। একটা না একটা অসুবিধা হতোই। আজ কলেজে ফাঁকি দিয়ে এসেছে। দূর শহর, তবুও ভয় হয়, কত মানুষ চিনে তাদের। এসব কেউ খোঁড়াখড়ে জানতে পারলে বিরাট কেলেঙ্কারি ঘটে যাবে। ফ্যামিলি জানবে, সমাজ জানবে। তাদের যতটুকু মান সম্মান রয়েছে সব কিছু শেষ হয়ে যাবে। ভুল যখন সে করেছে, মাসুল তো দিতেই হবে। তবে সে মাসুল নীরবে চুপি চুপি দেয়াই শ্রেয়। নিজের সাথে যুক্ত পরিশ্রম করে তৎক্ষণাৎ চোখ মুছে ফেলল পরশ। নিজেকে সামলে উঠে দাঁড়ালো সে। মনির মুখে সামান্য হেসে বলল, কিছু হয়নি আমার। নার্স 2 জন তবুও জানার আগ্রহ দেখালো। নামি দামি সানাম চৌধুরীর বোন বলেই হয়তো। সাধারণত কেউ হলে এসব বিষয় পাত্তাই দিত না তারা। পর মুহূর্তে মিমি নামে মেয়েটা কোমল কণ্ঠে বলল, তাহলে আপনি এভাবে কাঁদছেন কেন ম্যাম? আপনাকে দেখতে কেমন অস্বাভাবিক লাগছে। পরশ একটা অজুহাত দাঁড় করালো, মিছিমিছি বলল, আমার বান্ধবী খুব অসুস্থ, ওর খুব বিপদ, ওর ক্লোজ ফ্রেন্ড তো, আমার খুব কান্না পাচ্ছে, আমি এখন যাই। নিজের কথা শেষ হতেই ওদের পাশ কাটিয়ে হসপিটাল ছাড়ল পরশ। নার্স 2 জনকে প্রত্যুত্তর করার সুযোগ অবধি দিল না। আকাশে আজ ঝলমলে রোদ। এই রোদে প্রখরতা বেশ, গা পুড়ে যাচ্ছে। মধ্য দুপুরে সেই রোদকে উপেক্ষা করে এলোমেলো পায়ে হাঁটছে পরশ। দুনিয়ার কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না আজ। বাবার ঘরের আদুরি মেয়ে, সচরাচর এসি গাড়ি ছাড়া চলাফেরা করে না। আজ সঙ্গে করে গাড়ি আনেনি মেয়েটা। কাউকে কিচ্ছুটি না বলে গোপনে এসেছে এখানে। অজানা শহরে অচেনা রাস্তায় পরশ দুপুরের কড়া রোদে নির্দ্বিধায় হাঁটছে। চোখে জল টলমলে, হাতে মুঠোফোন। এক নাগাড়ে কল করে যাচ্ছে মুশফিককে। ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তার সন্তানের বাবা। কিন্তু প্রতিবার ব্যর্থ সে। কল ঢুকছে না, ব্লক করে রেখেছে বোধহয়।
যে করেই হোক আজ সরাসরি লোকটার সাথে কথা বলতে হবে, জানাতে হবে তাদের অনাগত সন্তানের কথা। সন্তানের কথা শুনলে নিশ্চয়ই লোকটা আগের মতো তাকে মায়া করবে, ভালোবাসবে। পরশ একটুখানি আশার আলো নিয়ে চলে গেল একটা লোডের দোকানে। অচেনা নাম্বার দিয়ে কল করল মুশফিককে। সঙ্গে সঙ্গে কল ঢুকে গেল। নতুন গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেছে মুশফিক। হঠাৎ অচেনা নাম্বারের ফোন পেয়ে কিছুটা বিরক্ত হলো। ফোন রিসিভ করে কর্কশ কণ্ঠে শোধালো, হ্যালো, কে? পরিচিত সেই কণ্ঠস্বর শুনে সকল দুঃখকে উপেক্ষা করে হাসল পরশ। হাসি হাসি মুখে জানান দিল, আমি পরশ।